গল্পটি শুরু হয় লন্ডনের একটি নির্মাণস্থলকে দেখানোর মাধ্যমে। দুইজন শ্রমিক 1600 শতকের প্রথম চার্লসের একটি সমাধি আবিষ্কার করে। সমাধিতে মৃত মানুষের মাথার খুলি রয়েছে। তারা বিশ্বাস করে যে ভিতরে গুপ্তধন পাওয়া যাবে, কিন্তু ভিতরে গিয়ে তারা কেবল মাথার খুলি, হাড় এবং মৃতদেহ দেখতে পায়। দুইটি মৃতদেহ জমির মতো আবির্ভূত হয় এবং তাদের কামড়াতে শুরু করে। এরপর চলচ্চিত্রের শিরোনাম কোকো ভার্সেস জম্বি। সিনেমার দুই নায়ক টেরি এবং এন্ডির কাছে চলে যায়। তারা দুই ভাই এবং তাদের দাদাকে তার বৃদ্ধাশ্রমের কাজে সাহায্য করছে। একদিন কিছু নির্মাণ শ্রমিক তার বৃদ্ধাশ্রমের সামনে একটি সাইনবোর্ড রেখে যায়, যা দেখে তার দাদা প্রচন্ড রেগে যান। তারা দুইজন সেখানে পৌঁছায়, সুপ্রভাত জানায় এবং তার বয়স নিয়ে চিৎকার করে তাকে জিজ্ঞাসা করে যে তিনি কেন বাইরে ঘোরাঘুরি করছেন। তারপর দাদা বলে, আর তোমরা কি এনেছো? তারপর সে বলে, আমি খাবার এনেছি। তারপর তারা ভিতরে এসে সেখানকার সমস্ত বয়স্ক মানুষদের খাওয়ায়। বাইরে দাদা নির্মাণ সংস্থার সাইনবোর্ডটিকে লাথি মেরে ভিতরে চলে আসেন। তারপর সে নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ার এসে বলেন, আপনাদের অনুমতি নিয়ে আমরা এই বিল্ডিংটা ভেঙে ফেলবো। দাদু বলেন, আপনারা এটা করতে পারেন না। এটা অনেক বয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের বাসস্থান, তাই আপনারা এটা ভাঙতে পারেন না। কিন্তু ইঞ্জিনিয়ার বলেন, সরকার আমাদের এই বিল্ডিংটা ভাঙার অনুমতি দিয়েছে। আপনি চাইলে টাকা দিয়ে এই জায়গাটা কিনে নিতে পারেন। এই কথা শুনে দাদু গভীর চিন্তায় ডুবে যান এবং রেগে গিয়ে তাকে চলে যেতে বলেন। এদিকে টিরি এবং এন্ডি সবাইকে খাবার দিয়ে বাইরে এসে তাদের গাড়িতে বসে আছে। কোম্পানির ইঞ্জিনিয়ারকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তারা এই উভয় সংকট কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করে। তারপর তারা গাড়িতে করে চলে যায়। এরপর তারা আমাদের দেখায় যে আগে দেখানো পুরো নির্মাণস্থলটি একটি কবরস্থানের মতো দেখাচ্ছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তারপর টিরি এবং এন্টি তার গাড়িটা নিজের জায়গায় পার করে একটি ভ্যানে করে চলে যায়। পথে তারা সবচেয়ে ভালো বন্ধু ডেনকে তুলে নেয়, যে একটি চমৎকার পরিকল্পনা করছে। তারা সিনেমার নায়িকা কেটি হুগোর সঙ্গে নেই। কেটি দুই ভাইয়ের চাচাতো বোন। অবশেষে তারা আরও একজনকে দলে নেয়, যাকে তারা মেন্টাল মিকি বলে ডাকে। ইরাক যুদ্ধে গুরুতর আহত হওয়ার পর তার মাথায় একটি ধাতব পাথর বসানো হয়েছে। সে একটি কন্টেনার থেকে কিছু বন্দুক বের করে টিরি এবং এন্ডির দলের সাথে ভাগ করে নেয়। সে তাদের মাত্র কয়েকটি দেয়, কিন্তু একটি বড় শটগান নিজের কাছে রাখে, যেটা একটি অন্য ধরনের। তারপর তারা সবাই বেরিয়ে একটি ব্যাংক ডাকাতি করতে যায়। সেখানে পৌঁছে ডিবি বলে, আমরা সবাই একটি নির্মাণ সংস্থার কর্মচারীর মতো পোশাক পরব এবং ঋণ নেওয়ার অজুহাতে ব্যাংকের ভিতরে যাব। আমরা আমাদের বন্দুক দিয়ে তাদের ভয় দেখাবো, কিন্তু কোনো অবস্থাতেই কাউকে গুলি করা যাবে না। যদি আমরা তা করি তাহলে ধরে নেবেন আমাদের জীবন বিপন্ন। পরিকল্পনাটি ভালোভাবে বুঝে তারা সবাই ছদ্মবেশ ধারণ করে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ভিতরে তেমন ভিড় ছিল না, মাত্র 2জন লোক, অথবা হয়তো মাত্র 3জন লোক ছিল। টিরির দল সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে কার সাথে কথা বলবে। এমন সময় ব্যাংকের ম্যানেজার সেখানে এসে জিজ্ঞাসা করেন, ওই নির্মাণ সংস্থার ম্যানেজার আপনাদের এখানে পাঠিয়েছেন, ভিতরে আসুন। এ বলে তিনি তাদের ভিতরে নিয়ে যান। তারপর তারা জিজ্ঞাসা করে, আপনাদের ম্যানেজার যে ফর্মটা দিয়েছে সেটা কোথায়? টিরির দল বিভ্রান্ত হয়ে পড়ে এবং তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে গোলমাল আছে। এই কারণে তিনি ডেস্কের একটি ড্রয়ার খুলে জরুরি বোতামটি চাপেন। ঠিক তখনই মিকি ম্যানেজারকে বলে, আমাদের কাছে এমন কোনো ফর্ম নেই। এরপর সে হঠাৎ তার শটগানটি বের করে ম্যানেজারকে দেখায়। এটা দেখে ম্যানেজার আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা তাকে জিজ্ঞাসা করে লকারটি কোথায়। সে তাদের লকারের কাছে নিয়ে যায় এবং বলে, এই লকারে মাত্র 20 লক্ষ পাউন্ড রাখা যায়, যা পেয়েছি তাই যথেষ্ট। এটা ভেবে তারা সব টাকা তুলে নেয়। তারা ব্যাংক থেকে বেরিয়ে এসে বাইরে একটি পুরো পুলিশ বাহিনীকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা এটা দেখে হতবাক হয়ে যে তারা সেখানে থাকাকালীন ম্যানেজার জরুরি বোতামটা চেপেছিলেন। তারা টাকার ব্যাগগুলো ফেলে দিয়ে হাত তুলে আত্মসমর্পণ করেন। হঠাৎ মাইক তার শটগান বের করে পুলিশের দিকে গুলি চালাতে শুরু করে। পুলিশ কিছুটা পিছু ওঠে। ঠিক তখনই টিরির দল ব্যাংকের ভিতরে ফিরে যায়। সেই ব্যাংকের ভিতরে যায় এবং বেরোনোর জন্য নানা রকম পরিকল্পনা করে, কিন্তু কোনো লাভ হয় না। ব্যাংকে মাত্র 2জন লোক ছিল, একজন আইনজীবী এবং অন্যজন সিনেমা দ্বিতীয় নায়িকা এমা। মিকি বন্দুকের মুখে তাদের দুজনকে ব্যাংক থেকে বের করে দেয়। সে ভাবে যে তাদের সাথে নিয়ে গেলে পুলিশ গুলি করবে না, কিন্তু যখন সে তাদের সাথে বেড়ে যায় তখন সেখানে কোনো পুলিশ দেখতে পায় না, শুধু তাদের গাড়িগুলো দাঁড়িয়েছে। মনে হয় পুলিশদের কেউ কামড়ে দিয়েছে এবং তারা রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। রক্ত ভেজা পুলিশদের পুরো রাস্তা জুড়ে দেখে সবাই হতবাক হয়ে যায়। তখন কেটি বলে যে সবাই জম্বিতে পরিণত হয়েছে। সে এটা বিশ্বাস করতে পারে না, কিন্তু কিছুক্ষণ পর সব জম্বিরা তাদের দিকে এগোতে শুরু করে। এখন তারা এটা বিশ্বাস করে এবং নিজেদের জীবন বাঁচাতে ভ্যানে উঠে পড়ে। কিন্তু এক মহিলা যাকে একটি জম্বি কামড়েছিল তাকেও বাঁচানোর জন্য অনুরোধ করে। তখন তারা তাকে ভ্যানে তুলে নিয়ে চলে যায়। যার প্রতি মহিলাটি ধীরে ধীরে একটি জম্বিতে পরিণত হয় এবং তাদের কামড়ানোর জন্য এগিয়ে আসে, কিন্তু মিকি তার শটগান দিয়ে তাকে গুলি করে, যার ফলে সে ভ্যান থেকে নিচে পড়ে যায়। সবার এটা পরিষ্কার হয়ে যায় যে কোনো জম্বির কামড়ে সবাই জম্বিতে পরিণত হয়। তারা সোজা টিরি আর এন্ডির পুরনো কারখানার দিকে যায় এবং ভ্যানটা চালিয়ে ওঠার পাশ দিয়ে চলে যায়। ঠিক তখনই টিডি প্রধান রাস্তাটা বন্ধ করে দেয়। একটা জম্বি তাদের খুব কাছ দিয়ে হেঁটে আসে। ভয় পেয়ে টিডি দৌড়ে পালায়। তারপর সে বলে, জম্বিরা খুব ধীরে হাঁটে। ঠিক তখনই মিকি দৌড়ে এসে গুলি করে জম্বিটার হাত পা উড়িয়ে দেয়। সে ঘুরে তার বন্ধুদের বলে, এসব কি তামাশা?
এর মধ্যে জুম্বিটা মিকির হাতে কামড় দেয়। এটা দেখে কেটি মিকির শটগান নিয়ে জুম্বিটাকে গুলি করে। জুম্বিটা পড়ে যায়, কিন্তু তার দাঁতের পুরো শাড়িটা মিকির হাতে লেগে যায়। সে শান্তভাবে কারখানার ভিতরে হেঁটে যায় এবং তার বন্ধুদের সবকিছু খুলে বলে। এইদিকে বৃদ্ধাশ্রমের সব বয়স্ক মানুষ গান বাজনা আর জল খাবার নিয়ে উপভোগ করছে। দেখে মনে হচ্ছে একটা মজার পার্টি চলছে। যখন জুম্বিতে পরিণত হওয়া কিছু লোক ভিতরে ঢুকতে শুরু করে, তারা কয়েকজন বয়স্ক মানুষকে কামড়ে দেয়। কোনো মতে দাদু অন্য বয়স্ক মানুষদের সঙ্গে নিয়ে রান্নাঘরে লুকে পড়ে এবং সব দরজা বন্ধ করে দেন। ভিতরে সবাই আলোচনা করছে কেন এই লোকেরা একে অপরকে কামড়াচ্ছে। দাদু বলে, ওরা সবাই জম্বি, আর ওরা যদি আমাদের কামড়ায় আমরা জম্বি হয়ে যাব। তিনি বলেন, আমি জানি জুম্বিরা 4 জনকে কামড়েছে, কিন্তু এখানে কি কাউকে জুম্বি কামড়েছে? সবাই উত্তর দেয়, আমরা সবাই এখানে নিরাপদ, কিন্তু একজন বৃদ্ধ বাইরে ঘুমাচ্ছেন। একথা শুনে দাদু জানালা খুলে এবং একটি চেয়ারে একজন বৃদ্ধকে ঘুমাতে দেখেন। তিনি তাদেরকে ইশারা করে তাকে ডাকার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তিনি জেগে ওঠেন। দাদু দেখেন যে বৃদ্ধটি জুম্বিদের দ্বারা পরিবেষ্টিত। দাদু তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু তিনি বলেন, আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই শুনতে পাচ্ছি না, তুমি আর একটু জোরে কথা বলো। তখন দাদু জোরে কথা বলতে থাকেন। এর মধ্যে পিছন থেকে একটা জুম্বি বুড়ো লোকটার কাছে আসে। দাদু তখন তাকে বলে, এই তোমার পিছনে একটা জুম্বি আছে, তাড়াতাড়ি ভিতরে এসো। বেচারা বুড়ো লোকটা কিছু বুঝতে না পেরে বলে, আপনি কার সাথে কথা বলছেন? আচ্ছা, আমি আসতেছি। বলে সে উঠে তার ওয়াকারের সাহায্যে হাঁটতে শুরু করে। দাদু সে বৃদ্ধ লোকটিকে বলছে, জুম্বি তোমাকে অনুসরণ করছে। কি বললে জুম্বি? আমি অবশ্যই ওদের দেখতে চাই। বলে সে পিছনে ফিরে দেখে যে একটা জুম্বি তার পিছন থেকে আসতেছে, কিন্তু তিনি খুব ধীরে হাঁটতেছেন। তাকে দেখে বৃদ্ধ লোকটি একটু দ্রুত হাঁটতে শুরু করলেন। দাদুর মাথায় শুধু একটা চিন্তা ঘুরছে, যেভাবে হোক এই বৃদ্ধকে আমাদের বাঁচাতেই হবে। তিনি রান্নাঘরে গিয়ে তার সঙ্গীদের সাথে দেখা করলেন। তিনি হুইলচেয়ারে বসে থাকা এক বৃদ্ধকে উঠে দাঁড়াতে বলেন এবং সবাইকে হাতের কাছে যা পায় তাই তুলে নিতে বললেন। বাইরে অনেক জুম্বি আছে এবং তারা যে কোনো মুহূর্তে আমাদের দরজায় পৌঁছে যেতে পারে। আমাদের সবাইকে একসাথে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তবে আমরা আমাদের বন্ধুকে বাঁচাতে পারবো। সব বৃদ্ধেরা তার কথা মানলেন এবং প্রত্যেকে জুম্বিদের আক্রমণ করার জন্য হাতে কিছু একটা তুলে নিলেন। দাদু দরজা খুলে হুইলচেয়ারে উঠে এগিয়ে আসা জুম্বিদের উপর গুলি চালাতে শুরু করলেন। এভাবে তিনি তার বৃদ্ধ বন্ধুর কাছে পৌঁছালেন এবং তাকে হুইলচেয়ারে উঠতে বললেন। যে মাত্র তিনি হুইলচেয়ারে উঠলেন, দাদু তাকে ভিতরে নিয়ে গেলেন। বৃদ্ধ লোকটি তার ওয়াকারটি তুলে তা দিয়ে এগিয়ে আসা একটি জুম্বিকে আক্রমণ করতে শুরু করলেন। দাদু তার দল বৃদ্ধ লোকটিকে উদ্ধার করে রান্নাঘরে চলে গেলেন। তারপর তারা সব দরজা জানালা বন্ধ করে নিরাপদে ফিরে এলেন। এরপর আমরা পরে দৃশ্যে দেখতে পাই তারা টেরির কারখানায় যায় এবং ডাকাতির মামলায় পুলিশের হাত থেকে কিভাবে বাঁচবে তা নিয়ে তার সহযোগীদের সাথে আলোচনা করতে থাকে। এরই মধ্যে ব্যাংক থেকে অপহরণ করা উকিলটি বলে যে সে অবশ্যই ডাকাতির ব্যাপারে পুলিশকে জানিয়ে দিবে। তারা হাত তুলে সেখানে দাঁড়িয়ে দুজনকে গুলি করার হুমকি দেয়, কিন্তু তাদের গুলি করতে ব্যর্থ হয়। তবে মিকি তাদের দুজনের মতো অতটা দয়ালু নয়। সে তার শটগান দিয়ে দুজনকে গুলি করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায়। টেরি তাকে থামিয়ে বলে, শোনো বন্ধু, তুমি কিছুক্ষণের মধ্যে একটা জুম্বি হয়ে যাবে, তাই সব টাকা দিয়ে দাও আর এখান থেকে চলে যাও। মিকি রেগে গিয়ে বলে, তাহলে তুমি আমার ভাগটা চাও। সে তাদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে নিজের পকেটে রাখে। তারপর সে বলে, এবার দেখবো তোমরা কিভাবে যাও। বলে সে এমা আর উকিলকে অন্যদিকে নিয়ে গিয়ে একটি চেয়ারে বেঁধে ফেলে। এসব কঠিন পরিশ্রমের পর সে শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর এমা আর তার সহযোগী মিকিকে ঠিক ঘুমিয়ে পড়ার মুহূর্তে দেখতে পায়। তাকে জুম্বিতে পরিণত হতে দেখে তারা দুজনে চিৎকার করে ওঠে। সেই শব্দ শুনে দুই ভাই ছুটে গিয়ে সরাসরি মিকির মাথায় গুলি চালায়। প্রথম গুলিটা তার মাথায় লেগে ছিটকে ফিরে আসে। দ্বিতীয় গুলিটাও লাগার সাথে সাথে স্ফুলিঙ্গ তৈরি করে। তখন তারা বুঝতে পারে যে তার মাথার ভিতরে একটি ধাতব পাত আছে। এরপর তারা অনেক ভেবেচিন্তে মনে করে যে অস্ত্রগুলো দেওয়ার সময় মিকি তাদের কিছু গ্রেনেডও দিয়েছিল। তারা সেইগুলোর মধ্যে একটা বের করে তার মুখে গুঁজে দিয়ে পালিয়ে যায়। গ্রেনেডটা বিস্ফোরিত হয়, সাথে মিকিও। এদিকে লয়ার মিকির শটগানটা তুলে নিয়ে বন্দুকের মুখে টিরির দলকে হুমকি দিয়ে বলে, আমি তোমাদের সবাইকে পুলিশের হাতে তুলে দেব। তার এই কাণ্ড দেখে তারা বলে, এখানে সবাই বিপদে আছে আর তুমি সব পাগলামি করছো। ঠিক তখনই 3-4টি জুম্বি এসে লয়ারের হাতে কামড়াতে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যে লয়ার ট্রিগার টেনে দেয় এবং গুলিটা বাইরের সবচেয়ে ভালো বন্ধু ডিবির বুকে ছুঁয়ে যায়। সবাই তার দিকে ছুটে যায়। বেচারা তাদের চোখের সামনে যন্ত্রণায় মারা যায়। এরপর কি করা যায় তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে। তারা ঠিক করে যে এমাকেও একটা বন্দুক দেওয়া উচিত। এখন তাদের সবার কাছে বন্দুক আছে, কিন্তু গুলি কম। তাদের শটগানগুলো জমিদের কাছে আটকে গেছে। এখানে বেশিক্ষণ থাকতে পারবে না ভেবে তারা সবাই বাইরে গিয়ে সেখানে রাখা গুলিগুলো নিয়ে নেয়। তারা ভ্যান থেকে টাকাগুলো তাদের একটা গাড়িতে স্থানান্তরিত করে। তারা বুঝতে পারে যে গাড়িটিতে চাবি নেই। তখন তাদের মনে পড়ে যে মিকি চাবিগুলো চুরি করেছিল। এমন কোনোভাবে মিকির মৃতদেহ খুঁজে পায়। এরপর সে তার প্যান্টের পকেট থেকে গাড়ির চাবি বের করে, কিন্তু সে চাবিগুলো বের করার আগেই কেটি শূন্য স্থানগুলোকে সংযুক্ত করতে সক্ষম হয় এবং গাড়িটি চালু হয়ে যায়। যা একজন দক্ষ চোর হিসাবে তার যোগ্যতা প্রমাণ করে।
এরপর তারা গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এমা বলে যে সে তার বোনকে দেখতে চায়। তারা গাড়ি থেকে নেমে তাকে দেখতে তার বাড়িতে যায়। সেখানে পৌঁছে তারা আবিষ্কার করে যে বেচারা বোনের জমিতে পরিণত হয়েছে। এটা দেখে এমা চোখ জলে ভরে যায় এবং সে তার বন্ধুদের কাছে মিনতি করে, দয়া করে ওকে গুলি করো না, ওকে যেমন আছে তেমনি থাকতে দাও। এরপর সে অন্যদের সাথে গাড়িতে উঠে পড়ে। গাড়ির ভিতরে এন্ডি বলে, মনে হচ্ছে বৃদ্ধাশ্রমের সবাই ওখানে পৌঁছানোর আগে জমিতে পরিণত হয়েছে, এখন আর কোনো লাভ নেই, আমরা শুধু শুধু ব্যাংক ডাকাতি করলাম। টেরি তাকে বোঝায় যে আমাদের ইতিবাচকভাবে কথা বলা উচিত। এদিকে এমা তাকে উৎসাহিত করে এবং বলে, তোমরা আমার বোনের জন্য এত দূরে এসেছো, আমি অবশ্যই তোমাদের সমর্থন করব। তাদের মধ্যে আলোচনা হয়, আমরা অবশ্যই সেখানে যাব, কিন্তু আমাদের কাছে কোনো বন্দুক নেই, আমরা সেখানকার জমিদের সাথে কিভাবে লড়াই করব। তারা সেই জায়গায় যায় যেখানে মিকি একটি কন্টেনার থেকে অস্ত্র বের করে তাদের দিয়েছিল। সেখানে পৌঁছে তারা একটি কন্টেনারের ভিতরে তাকায় এবং দেখে যে সেটাকে একটি বন্দুক তৈরি কারখানার গুদাম বলে মনে হচ্ছে। তারা ভাবে মিকি নিশ্চয়ই সেনাবাহিনীতে থাকাকালীন সব বন্দুক চুরি করেছিল, তাই তাকে হয়তো বা বের করে দেওয়া হয়েছে। তারা সেখান থেকে বন্দুক ভর্তি একটি ব্যাকপ্যাক নিয়ে তাদের গাড়িতে রাখে। তারা ভাবতে শুরু করে যে কিভাবে তারা বৃদ্ধাশ্রমে বয়স্কদের বের করে আনবে। তারপর তাদের চোখ একটি লন্ডন ডাবল ডেকার বাক্সের উপর পড়ে। এরপর কেটে আরও তার প্রতিভা দেখায় এবং চাবি ছাড়াই ডাবল ডেকার বাসটি চুরি করে। তারা সবাই সে বাসে করে বৃদ্ধাশ্রমে পৌঁছে এবং এমাকে বলে, আমি এসে গেছি, তোমরা এই বাসটা নিয়ে ঘুরতে থাকো যতক্ষণ না আমরা